ধৈর্যহারা উর্মি পায়ের ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারল না। তড়িঘড়ি করে এক প্রকার লাফ দিয়ে রিকশায় উঠে গেল। বসে পড়ল এক পাশে মীরার জন্য জায়গা রেখে। রাইফের পাশেই এক হাত পেছনে দাঁড়িয়ে থাকা মীরার স্বভাববশত মাথায় পেঁচানো ওড়নাটা শুধু শুধু টানল একটু। রিকশায় ওঠার জন্য 2 কদম এগিয়ে গিয়ে রাইফকে অতিক্রম করবে এমন সময় মীরার হাত রাইফের হাতে বন্দী হলো। টান পড়ল কোমল হাতে। প্রশ্নাত্মক দৃষ্টিতে পিছু ফিরল মীরা। রাইফ মীরাকে এক পলক দেখিয়ে সামনে চোখ রাখল। উর্মিকে উদ্দেশ্য করে বলল, পা ব্যথায় জর্জরিত উর্মির মুখে ফুটল দুষ্ট হাসি। রাইফ আজ উর্মিকে শালিকা সম্বোধন করেছে। যেখানে ছেলে মেয়ের সমান অধিকার, সেখানে উর্মি কেন পিছিয়ে থাকবে? ঠোঁট চেপে মুচকি হেসে বলল উর্মি, আপনাদের তো সময় দুলা ভাই, কাবাবের হাড্ডি হাড্ডি ফিল নিতে চাচ্ছি না। দোয়া করিস মিরু, বাসায় পৌঁছানোর আগেই যেন একটা আশিক মিলে যায়, দেওয়ানা হয়ে যায় আমার প্রেমে। গধূলি লগ্ন। পশ্চিম আকাশে ঢলে পড়া গোলাকার রক্তিম সূর্যটার তেজ এখন নেই বললেই চলে। শহর কৃত্রিম আলোয় আলোকিত হতে শুরু করেছে। মীরা ধরে রাখা হাতটা টেনে বাইকের সামনে এনে দাঁড় করালো রাইফ। এতক্ষণ মনের মাঝে চেপে রাখা প্রশ্নটা করেই ফেলল মীরা। কোথাও যাবেন? ঘুরে আসি চলো, ভালো লাগবে তোমার। আচ্ছা, প্রিয় কোনো জায়গা আছে তোমার? কোথায় যেতে চাও বলো? পরপর প্রশ্ন করা রাইফের প্রস্তাব মীরার ভালো লাগলো। বিষণ্ণ মনটা যদি একটু ভালো হয় এই সুযোগে। এই শহরের কোলাহল থেকে দূরান্তর যেতে চায় মীরা। ধীর কণ্ঠে স্পষ্ট ভাষায় জবাব দিল সে। যেদিকে চোখ যায়। রাইফের স্বাভাবিক চেহারায় ঠোঁটের কোণে হাসি ফুটল। ব্যস্ত নগরীর ব্যস্ত সবকিছু। কেউই দেখার জন্য কিংবা তাদের আলাপচারিতা শোনার জন্য থেমে নেই। তারপরেও পুরুষালী কণ্ঠটা যতটুকু সম্ভব খাদে নামালো রাইফ। ভরাট কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলে উঠল, আমার মন তো শুধু তোমাকেই চায়, হাসতে পৃষ্ঠে জড়াতে চায়, 2 চোখ ভরে দেখতে চায়। উর্মি বাসায় পৌঁছেছে মিনিট 5 আগে। কোনো রকমে ফ্রেশ হয়ে রাইফের দেওয়া খাবারের পার্সেল নিয়ে বসেছে বিছানার ঠিক মাঝ বরাবর। এক হাতে তার বার্গার তো অন্য হাতে পিৎজার টুকরা। দুটোতেই সমানতালে কামড় বসিয়ে দন্তপাটিতে পিষ্ট করে গলাধকরণ করছে সে। মাঝে মাঝে অমৃত স্বাদ নিচ্ছে চোখ বন্ধ করে। খাবারের স্বাদকে আরো দ্বিগুণ করে তুলতে 2 হাতের কবজির সাহায্যে কোল্ড ড্রিঙ্কসের ক্যান তুলে চুমুক দিচ্ছে থেমে থেমে। বার্গারে মাত্র বড়সড় আরেকটা কামড় বসানোর জন্য মুখ হা করতেই মায়ের উচ্চ আওয়াজের ডাক কানে আসলো মীরার। বিরক্তির ভাঁজ ফুটে উঠল কপালে। এমনিতেই তার মন মেজাজ খারাপ, তার উপর মায়ের ডাকাডাকি। শান্তি নেই একটু। অবশ্য মেজাজ খারাপেরও যথেষ্ট কারণ আছে তার কাছে। বাসায় ফেরার সময় উর্মি আজ আশেপাশে নজর রেখে আসতেছিল এই ভেবে যে যদি কেউ তার দিকে প্রেমের ইশারা দেয়। কিন্তু আশায় গুড়ে বালি দিয়ে কোত্থেকে যেন হুট করে আগমন হলো তার শ্রদ্ধেয় পিতার। রিকশা থামিয়ে 2টা বাজারের ব্যাগ রিকশায় দিয়ে বলেছিল বাসায় নিয়ে যেতে। তার দেরি হবে ফিরতে। দুঃখে কষ্টে মাঝ রাস্তায় অল্পের জন্য কেঁদে দেয়নি উর্মি। থুতনির নিচে আটকে রাখা মাস্কটা দিয়ে দ্রুত মুখ ঢেকেছিল সে লোকলজ্জার ভয়ে। এভাবে পরিচিত কেউ দেখলে নিশ্চিত ঠাট্টা করতে ভুলবে না। এমনিতেই শখের পুরুষের দেখা পাচ্ছে না সে, তার ওপর বাজারের ব্যাগ। এই বুঝি মানিজ্য ধূলিসাৎ হয়ে গেল তার। তাকাবে না, কেউ তাকাবে না আজ তার দিকে। প্রশ্নই উঠে না তাকানোর। ড্যাশিং হ্যান্ডসাম সুদর্শন যুবক যখন দেখবে 2টা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে সে, কেউ কি ফিরে তাকাবে? হতাশ মনে বিড়বিড় করে তখন বলেছিল উর্মি, আমার ভবিষ্যতে জান প্রাণ আত্মা। আমি বুড়ি হলে দেখা দিন, বুঝছেন? নাকি মায়ের কোল থেকে হাঁটাই শুরু করেননি কে জানে। ভাল লাগে না। দ্রুত আসতে কি হয় অসভ্য লোকটার। পশ্চিম আকাশে ঢলে পড়া অস্তমিত প্রায় সূর্যটা টুকটুকে লাল রং ধারণ করেছে নীল আকাশের বুকে। যে কোনো সময় হারিয়ে যাবে দূর ওই আকাশ হতে। পিচঢালা সরু রাস্তায় পশ্চিম দিকে ছুটে চলেছে বাইক। বিশাল আকাশে ধূসর রঙের তুলোর মতো থোকায় থোকায় ভেসে থাকা মেঘগুলোর মাঝে তেজহীন রক্তিম সূর্যটা দেখতে অপরূপ লাগছে মীরার। এরই মধ্যে শহরের কোলাহল থেকে 2জন চলে এসছে গ্রামের দিকে। পিচঢালা রাস্তার দুপাশে যত দূর চোখ যায় ধুধু করে বিরান ভূমি। অনেকক্ষণ পর পর 2-1টা বাড়ির দেখা পাওয়া যাচ্ছে। লোকালয় থেকে লোকালয় ছিঁড়ে সামনে এগিয়ে যাচ্ছে বাইকের ওপর বসে থাকা 2জনে। শিরশিরে হাওয়া ছুঁয়ে দিচ্ছে রাইফ মীরাকে। মীরা নরম কোমল হাতটা রাইফের কাঁধে। এই হাতটা যখন রাইফের শক্তপোক্ত কাজ ছুঁয়েছিল, কোমল হাতের মেয়েটার কেঁপে উঠেছিল তনুমন। কাঁধে ছোঁয়া পাওয়া পুরুষটার মন হয়ে উঠেছিল উৎফুল্ল। বাবার কাছ থেকে কিনে নেওয়ার শখের ইয়ামাহা R15-এ 4 বছর ধরে রাইড করেছে রাইফ, কিন্তু আজকের মতো অনুভূতি তার হয়নি কখনো।
শখে নারীর পরশে কালো রঙের শখের বাইকটাকে রকেটের ন্যায় ছোটাতে ইচ্ছে করছে তার, কিন্তু পেছনে বসা রমণীটা যে তার খুবই নাজুক, সাথে ভীষণ আদরেও বটে। এই তো মিনিট 20 আগের কথা। যাত্রা শুরুর পূর্বে যখন হেলমেটটা মীরাকে নিজ হাতে পরিয়ে দিচ্ছিল রাইফ, লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়েছিল মীরার ঘন আখি পল্লব। রাইফের তখন খুব করে ইচ্ছে করছিল মীরার নুয়ে পড়া আখি পল্লবের ওপর অধর ছোঁয়াতে। রক্তিম লাল সূর্যের ন্যায় ছোট্ট ছোট্ট চুম্বনীকে সৌন্দর্য বর্ধন করতে মীরার লাজুক মুখশ্রীতে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, চোখে মুখে সেই মুগ্ধতায় স্পষ্ট দৃশ্যমান মীরার। দু চোখ ভরে অবলোকন করছে দুপাশের গ্রাম্য দৃশ্য। বিশুদ্ধ শ্বাস নিচ্ছে বুক ভরে। বাইক চালিয়ে মাইলের পর মাইল পথ অতিক্রম করতে থাকা রাইফকে মৃদু আওয়াজে শোনেন বলে ডেকে উঠল মীরা। সরস বাতাসের শব্দ আর হেলমেট পরা থাকায় শুনতে পেল না রাইফ। রাইফের কাঁধে রাখা হাতটা হালকা চাপ দিয়ে গলার স্বর কিঞ্চিত উঁচু করে চেঁচিয়ে ডাকল মীরা। শুনুন। কান খাড়া করল রাইফ। তৎক্ষণাৎ অর্ধাঙ্গিনী ডাকে সাড়া দিল তার কণ্ঠ অনুকরণ করেই। হ্যাঁ বলুন। হেলমেটটা খুলি। অসুবিধা হচ্ছে? না, বাতাসটা পুরোপুরি নিতে ইচ্ছে করছে। দাঁড়াবো? না, আমি পারবো। মীরা পারবে বলার পরেও রাইফ বাইক থামালো। মীরার কার্য সম্পন্ন হলে যাত্রা শুরু হলো আবারও। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রাইফ নিজেই ডেকে উঠল মীরাকে। মীরা, জি। একটা কথা। রাইফের সাথে থাকতে থাকতে স্বামীর বিদ্যাও এই কদিনে বেশ আয়ত্ত করে ফেলেছে মীরা। রাইফের বিদ্যা কাজে লাগিয়ে তেড়াভাবে বলল সে। একটা কেন, দুটা বলুন। মীরা জবাবে ঠোঁট বিস্তৃত করে প্রশস্ত হাসি ফুটল রাইফের। স্ত্রী তার বেশ ভালো দীক্ষায় দীক্ষিত হয়েছে দেখাই যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে একটু দেখার চেষ্টা করলো মীরাকে, শুধালো। তুমি বিয়েতে কেন রাজি হচ্ছিলে না? এত পাষাণ তুমি, আমার কথা একটু ভাবলে না? কি ওলট পালট কথা বলছে লোকটা। নিজে বিয়ের সম্বন্ধ পাঠিয়ে বিয়ের জন্য উতলা হয়ে এখন নিজেই বলছে তার কথা নাকি ভাবেনি। মাথায় আজ ওনার অবরোধ চলছে নাকি? কেমন গন্ডগোল মার্কা কথাবার্তা। হালকা চেঁচিয়ে জবাব দিল মীরা। আপনার কথা ভেবেছি বলেই তো রাজি হয়েছি। আরে বোকা মেয়ে, তোমার দাদি যান, আমার নূরজাহান ডার্লিং বেঁচে থাকা অবস্থায় যে বিয়েটা ঠিক হয়েছিল সেটাতে কেন মত দিচ্ছিলে না? মীরার বোধগম্য হলো এবার। দাদির কথা মনে পড়ার সাথে সাথে ক্ষণিক মন খারাপও হলো। চুপ করে রইল সে। রাইফ চেঁচিয়ে আবারও ডাকলো মীরাকে। মীরা ছোট্ট আওয়াজে সাড়া দিতেই শুধালো রাইফ। মন খারাপ হলো বিয়ে ভেঙেছিল বলে? না, দাদি জানের পছন্দ ছিল তাই রাজি হয়েছিলাম। ভাগ্যিস বিয়েটা ক্যান্সেল হয়েছে। তোমার যদি বিয়েটা হয়ে যেত? মীরা মনমরা বিবশ কণ্ঠে জবাব দিল। হতো না, বিয়েটা ক্যান্সেল হতো যেভাবেই হোক। আপনার সাথেই তো আমার রিজিক জুড়ে আছে। শুধু বিয়ে ভাঙার উসিলাটা দাদি জান না হলেও পারতো। আগে হোক বা পরে আমি তো আপনারই হতাম। পুরোপুরি হতে আর কতদিন লাগবে মীরা? দেরি তো সহে না, মনে তো মানে না। মীরা বলল কি আর রাইফের জবাব কি? এই লোকটার সাথে মীরা আর পারছে না। সব সময় ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলবেই বলবে। রাইফের কথা শুনে কান গরম হয়ে মাথা শূন্য লাগছে মীরার। কোনো রকমে একটা প্রবাদ ছুড়ে দিল রাইফের উদ্দেশ্যে। সবুরে মেওয়া ফলে, অপেক্ষা করেন। মেওয়ার মিঠে স্বাদ নিতে মরিয়া হয়ে আছি। আমার আশা 16 করার পূর্ণতা কিন্তু চাই। রাইফের আবারও ইঙ্গিত দেওয়া অর্থপূর্ণ কথাতেই কিছুটা লজ্জা পাওয়ায় মীরা কপট রাগ দেখালো। রাইফকে চুপ থাকতে বলে শাসালো খনি। মীরা শাসন গায়ে মাখল না রাইফের, উল্টো হো হো করে হেসে দিল। হাসি চোটে শরীর মৃদু দুলছে তার। মীরা রাগান্বিত স্বরে মৃদু আওয়াজে ধমকে উঠল আবারও। রাইফ লুকিং গ্লাসে তাকালো। মীরা নজরে নজর আবদ্ধ হতেই দৃষ্টি ফিরিয়ে নিল মীরা। আকাশি রঙের মাস্কে ঢাকা মুখাবয়বে মীরার ছোট ছোট দৃশ্যমান চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসছে সে। রাইফ জোর গলায় বলে উঠল। তোমার কণ্ঠে আদুরে ধমকটা এত মিষ্টি, না জানি ভালোবাসার কথায় কত নতুন অনুভূতির সৃষ্টি। শোনো আমার লজ্জাবতী, তোমার কড়া ধমকের আড়ালে চোখে ফুটে ওঠা গোপন হাসি এই হৃদয় ছেদন করলো। এই রাইফ আজ মরতে মরতে অমর হলো। বুড়িগঙ্গা নদের ওপর সুবিশাল ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছে দুজন। আজ ভরা পূর্ণিমা। সম্মুখে সুদূরে অবস্থিত পার্শ্ববর্তী দেশ ভারতের দানবীয় পাহাড়টার কোল বেয়ে আসা নদীর টলমল জল স্পষ্ট দেখা যাচ্ছে যাদের আলোয়। জোনাকি পোকা জ্বলছে ঝোপে ঝাড়ে, ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে আশেপাশে। গ্রাম্য এলাকা বলে খুব একটা আনাগোনা নেই মানুষজনের। 2-1টা গাড়ির যাতায়াত দেখা যাচ্ছে মাঝে মধ্যে। ব্রিজের মাঝ বরাবর একপাশে দাঁড়িয়ে একজোড়া কপোত কাপতি। সুউচ্চ ব্রিজের শীতল বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে দুজনের।
ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মীরার হালকা গা ঘেঁষে পেছন দিকে পাশে এসে দাঁড়ালো রাইফ। ডান বাহু দিয়ে মীরার ডান পাশে রেলিংটা ধরে ফেলল। একদিকে রাইফের সুঠাম দেহ, অন্যদিকে বলিষ্ঠ বাহু দিয়ে ঘিরে বুকের খুব নিকটে আবদ্ধ করেছে মীরাকে। এমনভাবে আবদ্ধ করেছে যে শরীরের সাথে শরীর স্পর্শ হবে হবে ভাব, আবার হচ্ছেও না। রাইফ কাছাকাছি আসতে রেলিং থেকে হাত নামালো। আড়ষ্ট থেকে আরো আড়ষ্টতর হলো মীরা। ছটফট করে উঠল তার বক্ষপিঞ্জর। রাইফের মুখের কাছে ওড়না দিয়ে আচ্ছাদিত মীরার মুখটাই চুমুর পরশ রেখে দেওয়া লোভ সামলাতে পারল না। মীরার অজান্তে অধৈর্য হলো ছোট্ট করে। দিন শেষে এতটুকুতেই ভীষণ রকমের শান্তি অনুভব করল সে। আরেকটু শান্তি পেতে মরিয়া হয়ে উঠল পুরুষালী হৃদয়। রেলিং থেকে হাত সরিয়ে মীরার হাতের উপর হাত রাখল। মীরার ছোট্ট দেহটাকে আলতো করে জড়িয়ে ধরল পেছন থেকে। পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়া মীরার বক্ষপিঞ্জরের অবস্থা এখন টালমাটাল। শিরা উপশিরায় শিহরণ বয়ে যাচ্ছে দ্রুত গতিতে। নিজেকে এরকম পরিস্থিতিতে সামলাবে এমন সময় 10 সেকেন্ডের ব্যবধানে বেপরোয়াভাবে ক্ষিপ্র গতিতে ছুটে আসা মালবাহী ট্রাক দিক ভুল করল। উচ্চ আওয়াজে হর্ন বাজিয়ে ধেয়ে আসলো তাদের দিকে। রাইফের দিকে সেকেন্ডের ব্যবধানে ঘুরে দাঁড়ালো মীরা। ভয়ে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল রাইফের কোমর। মুহূর্তেই গগনবিতারের চিৎকারে ভরে উঠল রাতের আকাশ। রাজিয়া বেগম এশার সালাত আদায় করেছেন কিছুক্ষণ হলো। বেশ কিছুক্ষণ জায়নামাজে বসে থাকার পর উঠে মুঠোফোনটা হাতে নিয়ে বিছানায় বসেছেন ছেলে আর পুত্রবধূর খোঁজ নিতে। রাইফ সেই যে সন্ধে কলে জানিয়েছিল তাদের ফিরতে দেরি হবে, রাত্রি প্রায় 9:30 বেজে যাচ্ছে, এখনও ফেরার নাম নিচ্ছে না। ছেলে রাত বিরাতে বাসায় দেরিতে ফিরলেও মীরাকে নিয়ে বেশিক্ষণ যেন বাইরে না থাকে পই পই করে বলে দিয়েছিলেন তিনি। এত দেরি তো হওয়ার কথা না। সন্তানের কথা ভেবে কিঞ্চিত চিন্তার ভাঁজ ফুটে উঠেছে তার মুখাবয়বে। রাইফের নাম্বারে কল দিয়ে লাউডস্পিকার অন করলেন। পরপর রিং হয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন হলো। আবারও কল দিলেন এবং পূর্বের ন্যায় এবারও কোনো সাড়া পেলেন না অপর প্রান্ত থেকে। ছেলেকে না পেয়ে তিনি একমাত্র পুত্রবধূ মীরার নাম্বারে কল দিলেন, কিন্তু এবারও হতাশ হলেন। দুজনের একজনও কল রিসিভ করল না। মনের মাঝে উকি দেওয়া ঈষৎ চিন্তা এবার গাঢ় হতে শুরু করল রাজিয়া বেগমের। পরক্ষণেই কল দিলেন নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া বেয়ান খাদিজা বেগমকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সাড়া দিলেন। খাদিজা বেগম কল রিসিভ করলেন হাসি মুখে। খোশ মেজাজে কুশলাদি বিনিময়ের মাধ্যমে কথোপকথন শুরু হলেও শেষ হলো দুজনের দুরু দুরু বুকে কপালে চিন্তার রেখা ফুটিয়ে। দুপ্রান্তের দুই মায়ের মনেই এখন সন্তানের বিপদের আশঙ্কা জেগে বসেছে। ছটফট করছে ছেলে মেয়েকে কাছে পেতে। আকুল নিবেদনে সন্তানের মঙ্গল কামনা করছেন মহান আল্লাহর দরবারে। সহি সালামতে কোলের সন্তানকে ঘরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দুজনের মাঝেই। তখন পূর্বে গগনবিতারী চিৎকারে ভারী হওয়া রাতের আকাশ বাতাস এখন শান্ত, নীরবতায় আচ্ছন্ন, থম মেরে আছে যেন। বেপরোয়া গতিতে দিকবিদিক ভুলে রাইফ মীরার দিকে ছুটে আসা মালবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে দুমড়ে মুচড়ে ছিটকে গিয়ে বিশাল গর্জন তুলে নদীর টইটুম্বুর জলে পতিত হয়েছে। সাথে সাথেই নদীর শান্ত জলকে করেছে অশান্ত। বড় বড় ঢেউ আছড়ে পড়েছে তার দুই কোলে। ট্রাকের ভাঙাচোরা কিছু ধ্বংস অবশেষ ভাসছে পানির উপরে। নদীর অতল গহ্বরে ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে কোনো রকমের যানটা হাতে নিয়ে বেরিয়ে এসছে ড্রাইভার এবং হেলপার দুজনেই। নদীর টইটুম্বুর জলে হাঁপাতে হাঁপাতে সাঁতরে এসেছে পাড়ে। রাস্তার মাঝে পড়ে আছে একটা মুঠোফোন। উপরের গ্লাস ফেটে তা চুরমার অবস্থা। অদূরে পড়ে থাকা ফোনটায় একটানা রিং হচ্ছে উচ্চ শব্দে। ডিসপ্লেতে জলজল করে শো করছে আম্মা লেখাটি। কালো রঙের ছোট হ্যান্ডব্যাগ এবং একজোড়া জুতাও এলোমেলো হয়ে পড়ে আছে অবহেলায়। ইট সিমেন্টে তৈরি রেলিং এর সাথে ধাক্কা লেগে গাড়ির সামনের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ কাচ ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রিজের মাঝের অনেকটা অংশ জুড়েই। ভয়ে গুটিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা শেষে এক লহমায় কি হতে কি হয়ে গেল বুঝতে পারছে না রাস্তায় পড়ে থাকা একজোড়া কপতি। শুধু নিথর দেহ পড়ে আছে পাশাপাশি, আঁকড়ে ধরে আছে একে অপরের হাত। বেগতিকভাবে ছুটে আসা ট্রাক আর অর্ধাঙ্গিনীর আঁকড়ে জড়িয়ে ধরা দুহাত বলছিল এখান থেকে সরে যেতে হবে যে করেই হোক। মস্তিষ্কের নিউরন সেকেন্ডের মাঝে রাইফেল জানান দিয়েছিল, তীক্ষ্ণভাবে বুঝিয়ে দিয়েছিল বাঁচতে হবে দুজনকে। এই সুন্দর ধরনীতে হাতে হাত রেখে পথ চলা তাদের এখনো বাকি। সুখ দুঃখ ভাগাভাগি করে জীবনকে উপভোগ করার ইচ্ছেটাকেও এত দ্রুত দেওয়া যাবে না ফাঁকি। এত তাড়াতাড়ি প্রিয়সীর হাতে হাত রেখে বৃদ্ধ হওয়ার ইচ্ছে নিঃশেষ হতে পারে না রাইফের। না না, কিছুতেই না।
তুমুল বেগে ধেয়ে আসা ট্রাক দেখার সাথে সাথেই রাইফের বলিষ্ঠ পুরুষালী বাহু দুটো মীরাকে শক্ত করে জড়িয়ে বক্ষে আবদ্ধ করেছিল। ইট সিমেন্টের ব্রিজ থেকে তার লাজুক লতার ছোট্ট দেহটাকে শূন্যে তুলে নিয়েছিল তৎক্ষণাৎ। বড় বড় পা ফেলে এক প্রকার ছিটকে সরে গিয়েছিল উচ্চ আওয়াজে হর্ন বেজে বেপরোয়া গতিতে আসা ট্রাকের সামন হতে। তাড়াহুড়ায় সরে আসতে রেলিংয়ের নিচে সিঁড়ির মতো উঁচু করে বাঁধাই করা জায়গাটাতে পা বেজে হোঁচট খেয়ে ছিটকে পড়ে গিয়েছিল মধ্য সড়কে। আল্লাহর সহায় ছিল তাদের ওপর। গ্রাম্য রাস্তায় যানবাহনের চলাচল খুবই কম। শহরে ব্যস্ত রাস্তা হলে এতক্ষণে হয়তো দুটো দেহ পিষ্ট হতো গাড়ির চাকায়। মাথার পেছন দিকে চরমভাবে আঘাতপ্রাপ্ত রাইফ মৃদু শব্দ করে ডেকে উঠল মীরার নাম ধরে। পাশেই পড়ে থাকা মীরা রাইফের ডাকে সাথে সাথেই সাড়া দিতে পারল না। রাইফের হাতে রাখা হাতটা ঈষৎ নাড়িয়ে চিনচিনে ব্যথায় শুধু হালকা আর্তনাদ করে উঠল সে। রাইফের টনক নাড়ল মীরার আর্তনাদে। পাশেই চিত হয়ে পড়ে থাকা দেহটার দিকে পাশ ফিরে তাকাতেই বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠল তার। দ্রুত উঠতে গিয়ে শরীরে তীক্ষ্ণ ব্যথায় মুখ কুচকে চোখ খিঁচল। হজম করে নিল মুখ ফুটে বেরিয়ে আসা আহ শব্দটুকু। এক হাত দূরে পড়ে থাকা মীরার ব্যথাতু চেহারা রাইফের ভিত কাঁপিয়ে দিল, নড়বড়ে করল। বিপদের আশঙ্কা জেগে বসল মনে। দ্রুত কাছে এলো মীরার। শিওরে বসে রাস্তায় পড়ে থাকা মীরার মাথাটা কোলে তুলে নিল আলতো হাতে। এতক্ষণের বদ্ধ চোখ জোড়া পিটপিট করে খুলল মীরা। ভয় মিশ্রিত ব্যথাতুর মুখটায় চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়া ভেজা পল্লব খুলল। ঝাপসা দৃষ্টিতে রাইফকে দেখে বেদনা ভরা মুখশ্রীতে মৃদু হাসি ফুটল মীরার সরু গোলাপি ঠোঁটের কোণে। পিচঢালা সড়কের মাঝে ছিটকে পড়ে গিয়ে ছিলে যাওয়া কোমল হাতটা ঊর্ধ্ব তুলে ছুঁয়ে দিল রাইফের গাল। শুষ্ক গলাটা ছোট্ট ঢোক গিলে ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে মীরা ধীর কণ্ঠে নিস্তেজ গলায় শুধালো, ঠিক আছেন আপনি? কিছু হয়নি তো আপনার? রাইফ জবাব দিতে পারল না। কোনো শব্দ কণ্ঠ গহ্বর থেকে উচ্চারিত করতে পারল না। যেন কঠিন ধারা জারি করা হয়েছে রাইফের কণ্ঠনালীতে। কণ্ঠস্বরে যেন কড়া নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চারিত না হওয়ার। মীরার এই একটা কথাই কি ছিল জানে না রাইফ। শুধু জানে তার মতো এই নারীটিকেও সঙ্গী হারানোর ভয় মুষড়ে দিয়েছে, চুরমার করে দিয়েছে বুকের বাদিকে থাকা ছোট্ট হৃৎপিণ্ডকে। মীরা নিস্তেজ দেহটাকে টেনে তুলে কোলের উপর বসালো রাইফ। দুজনের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে নিল। মীরা নরম দেহটাকে নিজের শক্ত দেহের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল ব্যক্তিগতভাবে। এই সংকটময় সময়ে নতুন জীবন পাওয়া দম্পতির মেলবন্ধনের সাক্ষী হলো মাথার উপর থাকা গোলাকৃতির চাঁদ। উকি দিয়ে দেখতে ভুলল না জলজল করা ছোট্ট ছোট্ট নক্ষত্র রাজিরাও। রাইফের থেকে সবসময় সংকোচ হোক কিংবা লজ্জায় পালিয়ে থাকা মীরা সব ভুলে গেল। তারা ছিলে যাওয়া ক্ষতবিক্ষত রক্তিম দুহাত রাইফের পুরুষালী পিঠ জড়িয়ে নিল। খামচে ধরল রাইফের সাদা রঙের শার্ট। শক্ত বুকটায় মুখ গুজে নিল মীরা। এতক্ষণ স্বামীকে হারানো চেপে রাখা ভয়টুকু অশ্রু হয়ে ঝরে পড়ল। নীরবে ভিজিয়ে দিল রাইফের বুক। নীরব কান্না বেগতিক হারে বাড়তে শুরু করেছে স্বামীর সংস্পর্শে। কেঁপে কেঁপে উঠছে রাইফের দুহাতের মাঝে আবদ্ধ থাকা মীরার কোমল দেহটা। রাইফের হাত আলতো করে বুলিয়ে দিচ্ছে মীরার ফিনফিনে পিঠ। এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত আদরি বউটাকে শান্ত করার জন্য এই পদ্ধতি তার কাছে সঠিক মনে হলো। সঠিকই হলো। ক্রন্দনরত মীরার কান্নার বেগ কমল। কেঁপে কেঁপে ওঠা দেহটায় স্থির হয়ে পড়ে রইল রাইফের বলিষ্ঠ বুকে। মীরাকে আরেকটু চেপে ধরল নিজের দেহের সাথে। কণ্ঠনালীর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ভরাট কণ্ঠে থেমে থেমে কয়েকটি শব্দ উচ্চারিত করল রাইফ। ভয় নেই, এই তো আমি আছি, তোমার সাথেই আছি, খুবই নিকটে। এই আমি পুরোটাই তোমার হয়ে। মুহূর্তে লোকজন ভারী করে জটলা পাকালো দুজনকে ঘিরে। জাপটে ধরে থাকা মীরাকে সরিয়ে নিল রাইফ। লোকজনও ব্যস্ত হলো তাদেরকে নিয়ে। সাহায্যের হাত এগিয়ে দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে তাদের নিয়ে ছুটল নিকটস্থ কোনো ফার্মেসিতে। এলাকার চেয়ারম্যানও চলে এসছে ঘটনা পর্যবেক্ষণ করতে। অনেক খোঁজাখুঁজির পর ট্রাকের হেল্পারকে পেলেও পেল না ড্রাইভারকে। নেশাগ্রস্ত ধুরন্ধর ড্রাইভার পালিয়ে গিয়েছে জনসমাগম হওয়ার আগেই। চিকিৎসার সহিত রাইফ মীরাকে বাসায় ফেরার ব্যবস্থা করলেন চেয়ারম্যান নিজেই। এই পরিস্থিতিতে তিনি নিজের বাসাতেই দুজনকে থেকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু রাইফ সম্মতি দেয়নি মায়ের কথা ভেবে। অশান্ত মনটাকে স্থির করতে এখন আপন নিরে ফেরা তার জন্য খুবই জরুরি। বাসার সামনের সরু গলিটা দিয়ে ব্যস্তভাবে পায়চারি করছেন শওকত রহমান। রাশভারী মুখটাতে তার চিন্তার ছাপ স্পষ্ট। মনটাও সন্তান এবং জামাতার জন্য ভীষণ রকমের উৎকণ্ঠিত। অতিরিক্ত দুশ্চিন্তায় যে ওনার দেহ হতে কুলকুল করে ঘাম ঝরছে তা গায়ের সাথে লেপ্টে থাকা ভেজা সাদা পাঞ্জাবিটাতে বাহ্যিক দিক থেকে স্পষ্ট।
রাতের আধারে নিরিবিলি গলি, হুটহাট দুই একটা মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। রাস্তার ধারে বন্ধ টং দোকানের বেঞ্চটাতে বসলেন শওকত রহমান। পাঞ্জাবির পকেট হতে মুঠোফোন বের করে সময় দেখলেন 12টা বাজতে আর মাত্র 5 মিনিটের ঘাটতি। লাস্ট 1 ঘন্টায় তিনি সময় দেখেছেন কম করে হলেও 20 বার। এই 1 ঘন্টা তার কাছে মনে হচ্ছে ওনার জীবনের সবচেয়ে দীর্ঘতম ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা হলেও আজ তার কাছে 1 ঘন্টাতে 1 দিনের সমপরিমাণ মনে হচ্ছে, প্রয়োজনে তার থেকেও বেশি। অপেক্ষারত শওকত রহমান উঠে দাঁড়ানোর আগে এ সময়টা আরেকবার দেখলেন। রাত্রি 12টা বেজে 1 মিনিট, নতুন তারিখের সূচনা। কিন্তু তার অপেক্ষার পালা শেষ হচ্ছে না কিছুতেই। অবশেষে অপেক্ষার অবসান হলো শওকত রহমানের। দূর হতে বাইকের হেডলাইটের আলো দেখে অশান্ত মনটা আরো বেশি ছটফট করে উঠল ওনার। রাইফ এক টানে বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে শ্বশুরের সামনে। শওকত রহমান দ্রুত ছুটে এলেন। শারীরিক দিক থেকে দুজনকে স্বাভাবিক দেখে স্বস্তির শ্বাস ফেললেন। আব্বাজানের দেখা পেয়ে মীরার ভঙ্গুর মন মোচড় দিয়ে উঠল। ঝোড়ো বর্ষণ নামার পূর্ব প্রস্তুতি দেখা দিল ভাষা ভাষা মায়াবী চোখ জোড়ায়। ঢোক গিলে নয়নজোড়া বন্ধ করে ঠিকরে বেরিয়ে আসা নোনা জল ভেতরেই চাপা দিল মীরা। ছিলে যাওয়া হাতের ক্ষত আড়াল করলো ওনার ভেতরে। নিজেকে শক্ত করলো। বাবার সামনে নিজের ব্যথাতুর মুখটায় মৃদু হাসি ফোটালো। রাইফ এবং মীরার নিকট দুর্ঘটনার বিস্তারিত শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমন পরিস্থিতিতে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত রাইফ নিজে ড্রাইভ করে আসার জন্য একচোট বকাও খেল শ্বশুর মহাশয়ের থেকে। রাইফ জানালো সে বেশি রাস্তা ড্রাইভ করেনি, সিএনজিতে করে এসেছে পুরো রাস্তা। চেয়ারম্যানের ঠিক করে দেওয়া 20-22 বছরের ছেলেটা বাইক নিয়ে এসেছে তাদের পিছু পিছু। অনেক রাত হয়ে গেছে জন্য রাইফা তাদের এগোতে দেয়নি। বাকি পথ নিজে যেতে পারবে জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিয়েছে তাদের থেকে। শওকত রহমান দুজনকে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। 3 তলার সদর দরজায় দুজনেই অপেক্ষারত মা এবং শাশুড়িকে দেখল কান্নারত চেহারায়। চাপা কান্না বাদ মানল না খাদিজা বেগম এবং রাজিয়া বেগমের। নিজ নিজ সন্তানকে বুকে আগলে নিয়েই হু হু করে কেঁদে উঠলেন দুজনে। মধ্যরাত্রি, ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। রাইফ মাথার পেছনে আঘাত পাওয়াতে অপেক্ষা না করে আজ দ্রুত শুয়ে পড়েছে মীরার আগেই। কোনো রকম ফ্রেশ হয়ে 2 লোকমা খাবার খেয়ে সালাদ আদায় করে মীরাও শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। বারান্দা লাইট জ্বালিয়ে রুমের আলো নিভিয়ে গুটি গুটি পায়ে নীরবে বিছানায় এসে বসল সে। বালিশে পাশ হতে মুঠোফোনটা হাতে নিল ফজরের সালাত আদায়ের উদ্দেশ্যে অ্যালার্ম সেট করার জন্য। সাধারণত বহুদিনের অভ্যেসরত মীরা অ্যালার্মবিহীন ফজরের ওয়াক্তে সজাগ পায়, কিন্তু আজকের কথা ভিন্ন। দুর্ঘটনার ধকল শেষে এমনিতেই আজ ঘুমোতে বেশ দেরি। তার উপর দেহের আঘাতপ্রাপ্ত স্থানের ব্যথা কমানোর জন্য হাই পাওয়ারের পেনকিলার খেয়েছে দুজনেই। আজ ভোরে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের সাহায্য নেওয়াই মীরার জন্য সত্যিই জরুরি। অ্যালার্ম সেট করে মীরা পুনরায় বালিশের পাশে রেখে দিল ফোনটা। যেহেতু বারান্দার লাইট অন, সেহেতু বাহিরের সেই আলো ঘরে প্রবেশ করে পুরো রুম আলোকিত করেছে বেশ। মীরা এক পলক তাকালো রাইফের দিকে। চিত হয়ে চোখের উপর হাত রেখে শুয়ে আছে রাইফ। ঘুমিয়ে গেছে নাকি সজাগ ঠিক বোঝা যাচ্ছে না। নিচে ঝুলিয়ে রাখা পা দুটো তুলে ভাঁজ করে বিছানার উপরে বসল মীরা। ঢিলে হয়ে আসা হাত খোপাটা খুলে দিল। কোমর সমান চুলগুলো আলগোছিয়ে জায়গা করে নিল পুরো পিঠ সমেত। খোলা চুলে ঘুমোনো মীরার ছোট্টবেলার অভ্যেস। শুয়ে থাকা রাইফের যেন ঘুমে বিঘ্ন না ঘটে, তাই চুপি চুপি বিছানায় গায়ে এলিয়ে দিতেই আচমকা চোখ মুখ খিচে চাপা আর্তনাদ করে উঠল মীরা। যেভাবে শুয়েছিল সেভাবেই সে তড়িৎ গতিতে উঠে বসতেই নিদ্রায় মাত্র চোখ লেগে আসা রাইফও ধপ করে উঠে বসল। মীরার মুখের দিকে তাকিয়ে দেখল চোখ খিচে ঠোঁট কামড়ে রেখেছে মেয়েটা। ঘাড়ের উপর দিয়ে ক্ষত হাতটা পেছনে দিয়ে পিঠে চেপে রেখেছে। রাইফ দ্রুত মীরার কাছে এলো। উৎকণ্ঠিত স্বরে শুধালো, কি হয়েছে মীরা? দেখি, দেখাও আমাকে। ব্যথায় জর্জরিত মীরা ছটফটিয়ে উঠল। ব্যস্ত কণ্ঠে বলল, পিঠে কি যেন খুব বিচ্ছে, ব্যথা লাগছে প্রচন্ড। দেখি ওদিকে ঘোরো। ব্যথাতুর মীরা দুদিকে ঘাড় নাড়িয়ে নিষেধ করল। দুর্ঘটনার পর সংকোচ ভুলে যাওয়া মীরাকে আবারও আষ্ঠে পৃষ্ঠে সংকোচ জেঁকে বসেছে। পিঠে চিনচিনে ব্যথাতুর জায়গা রাইফকে দেখাতে ভীষণ লজ্জায় ভুগছে। রাইফের দিকে না তাকিয়ে মীরা মৃদু আওয়াজে বলল সে পারবে। আজ ধৈর্যশীল রাইফের কি হলো জানে না। মীরার কথায় রাগ দপাদপ মাথায় উঠল। সবসময় এত বেশি বুঝতে হবে কেন এই মেয়েটার? এতই যদি পারতো তবে এখনো পারছে না কেন? এখনো কেন ব্যথায় কুকড়ে যাচ্ছে? কত হাতটাকে এত প্রেশারই বা দিচ্ছে কেন? মীরার ঘাড় নাড়ানো বা নাবোধক জবাবে একটা শব্দ উচ্চারণ করল না রাইফ।
চোয়াল শক্ত করে কড়া চোখে গম্ভীর মুখে শুধু তাকিয়ে রইল মীরার দিকে। সূক্ষ্ম চিনচিনে ব্যথার সয়ে যাওয়া মীরা রাইফের কোনো সাড়া শব্দ না পেয়ে নিম্নে রাখা মুখটা উপরে তুলল। এক পলক রাইফকে দেখে মীরার মুখ থম মেরে গেল। রাইফের এমন কাঠিন্য গম্ভীর চেহারা যে এর আগে দেখেনি সে। রাইফের এমন তীক্ষ্ণ চাহনি, শক্ত চোয়াল আর নীরবতা মীরার ভিত কাঁপিয়ে তুলল। সম্মোহনের ন্যায় ধীরে ধীরে রাইফের দিকে পিঠ দিয়ে ঘুরে বসল মীরা। চিনচিনে ব্যথাযুক্ত জায়গাটা থেকে হাত সরিয়ে নিল সে। রাগান্বিত রাইফ মীরার পিঠময় ছড়িয়ে থাকা চুলগুলো বা হাতের আঙ্গুলে সরিয়ে এক পাশে সামনে ঠেলে দিল। রাইফের আঙ্গুলের স্পর্শ মীরার ঘাড় ছুঁয়ে দিয়েছে বিড়বিড় করে। রাইফের আঙ্গুলের হালকা স্পর্শে মীরা আড়ষ্ট হলো। রাইফের থেকে সামনের দিকে নুয়ে গেল অনেকটা এবং সাথে সাথে রাইফের কড়া চাহনি মনে পড়ল তার। ভুল করে ফেলল সে। জিভ কেটে রাগান্বিত রাইফের এক কড়া ধমকের অপেক্ষায় থাকা মীরা রাইফের আবারও কোনো সাড়া শব্দ না পেয়ে চোরা চোখে পেছনে ঘুরে তাকিয়ে দেখল এখনো আগের নাই কঠিন মুখশ্রী রাইফের। ধীরে ধীরে পিঠ সোজা করে আবারও রাইফের সামনে টান টান হয়ে বসল মীরা। ফিটিং জামা পরিহিত মীরার ডান কাঁধের কিছুটা নিচে পিঠের উপরিভাগে আলতো করে হাত বোলালো। তীক্ষ্ণ ধারালো কিছু একটা বিধে আছে মীরার পিঠে। রাইফ অনুমান করলো কাজ জাতীয় কিছু একটা হবে। আবছায়া আলোয় মীরার গোলাপি রঙের জামাটার কিছু অংশ ভিজিয়ে দেওয়া তরল রক্ত টের পেল রাইফ। ক্ষত স্থানে রাইফের হাতে আলতো স্পর্শেও মীরা আর্তনাদ করে উঠল। ব্যতিব্যস্ত স্বরে বলল, ব্যথা পাচ্ছি, হাত সরিয়ে নিন প্লিজ, হাত সরিয়ে নিন। রাইফ দ্রুত হাত সরিয়ে নিল। মীরা আটশাট জামা পরিধান করায় বিধে যাওয়া বস্তু রাইফের পক্ষে বের করা সম্ভব নয়। বিছানা হতে নেমে ঝটপট উঠে দাঁড়ালো রাইফ। কাঠের আলমারি খুলে হ্যাঙ্গারে ঝোলানো ফ্রেশ ছাই রঙের শার্টটা এনে মীরার দিকে এগিয়ে দিল। তীক্ষ্ণ ব্যথার সয়ে যাওয়া মীরা একবার শার্ট তো আরেকবার রাইফের দিকে হতভম্ব চেহারা নিয়ে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল চোখে। রাইফ শার্ট ধরে রাখা হাতটা ঝাঁকিয়ে নেওয়ার জন্য তাগাদা দিল মীরাকে। গম্ভীর মুখটা আরো গম্ভীর করে আদেশ সূচকে বলল, 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসবা। 1 সেকেন্ডের বেশি হলে আজ কিন্তু কিছু একটা করেই ছাড়বো মীরা, মাইন্ড ইট। ব্যাস, রাইফের ছোট্ট একটা মিষ্টি হুমকি কাজে লাগলো। রাইফের হাত থেকে শার্টটা এক প্রকার ছিনিয়ে নিয়েই মীরা দ্রুত পায়ে ছুটল ওয়াশরুমে। নির্দিষ্ট করে সময় দেওয়া সত্ত্বেও চেঞ্জ করে আসতে মীরার 1 মিনিট তো দূরের কথা, 3 মিনিট লেগেছে। লম্বা চওড়া দেহের অধিকারী রাইফের শার্ট মীরার দেহের অনেকটা অংশ ঢেকে রেখেছে। খয়েরি রঙের সুতি ওড়নাটা গলায় দুপ্যাচ দিয়ে আটসাট ভাবে রাইফের কাছে এসে দাঁড়িয়েছে। রাইফ তীক্ষ্ণ দৃষ্টিতে মীরার আপাদ মস্তক পরখ করতে ভুলল না। ঢিলে ঢালা ছাই রঙের শার্ট আর গাঢ় খয়েরি রঙের ওড়নাটাতে মীরাকে মানিয়েছে বেশ। শার্টের সমস্ত বোতাম লাগিয়ে টপ বোতামও এমনভাবে লাগিয়েছে যে শার্টের কলার মীরার গলায় চিপকে আছে। রাইফের সূক্ষ্ম দৃষ্টিতে আরো আড়ষ্ট হল মীরা। কি আশ্চর্য, এভাবে তাকিয়ে দেখার কি আছে? এখন কি এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দেখার সময়? যখনই সময় পাই তখনই দেখে যায়। মীরা কিছু বলার আগেই রাইফ নিজেই মীরাকে হাত ধরে কাছে টানলো। বারান্দার দরজা খুলে দিয়েছে একটু আগেই। রুম সম্পূর্ণ আলোকিত না হলেও রাইফ মীরাকে যেখানে বসিয়েছে সেখানে এখন বারান্দার আলোয় পুরোপুরি আলোকিত বলা চলে। হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে মীরার পেছনে বসলো রাইফ। মীরা স্পষ্ট ধারণা করছে সামনে কি হতে যাচ্ছে। পিঠের অনেকটা অংশ যে রাইফের সামনে আজ উন্মোচন হবে তা তার মস্তিষ্ক জানান দিয়েছে প্রথমেই। যা বিধেছে। আচ্ছা ঠিক আছে, মীরাকে ব্যথা দিতে হবে তো, আচ্ছা দে, কিন্তু বেছে বেছে পিঠেই কেন? হাত পা মুখ তো ছিলই। দেহের এসব অংশ কি চোখে দেখেনি বস্তুটা? পেছনে বসা রাইফের পরবর্তী কাজ কি হতে পারে সেটা ভেবে শিউরে উঠল মীরা। মাথা ঝুঁকিয়ে উসখুস করতে লাগলো, যা রাইফের কাছে স্পষ্ট প্রতীয়মান। নিশুতি রাতের হই হুল্লোড় বিহীন নগরে একজোড়া কপতি নীরব রুমটাতে নীরবতা ভেঙে কথা বলে উঠল রাইফ। স্বাভাবিক কণ্ঠে নাম ধরে ডেকে উঠল, মীরা। আমি কে? সেই কখন থেকে চিনচিনে ব্যথার সহ্য করে যাওয়া মীরা বিরক্ত হলো রাইফের এমন প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এমন সময় এরকম প্রশ্ন করা কি খুব জরুরি? বিরক্তির আভাস মাখা মুখটাই গাল ফুলিয়ে উল্টো প্রশ্ন করল মীরা, কে আপনি? রাইফ কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে ধমকে উঠল, প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন করবা না মীরা। যা প্রশ্ন করেছি সরাসরি জবাব দিবা। মীরার ছোট্ট জবাব রয়ে শোয়ে রাইফ পুনরায় শুধালো, আমি কে? আপনি মানুষ? মীরার উত্তরে রাইফের গম্ভীর মুখটায় হাসি ফুটল। মেয়েটা বেশ দুষ্ট, কিন্তু প্রকাশ করে না। ঠোঁটে ঠোঁট চেপে আবারও শুধালো, কেমন মানুষ?
প্রশ্নোত্তর পর্ব দ্রুত শেষ করার জন্য মীরার ফটাফট জবাব। লাজ লজ্জাহীন ভালো মানুষ। মুচকি হাসি ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে রাইফের ঠোঁটে। হাসি মাখা বদনে ভরাট গলায় পুনরায় শুধালো, লাজ লজ্জাহীন ভালো মানুষটা সম্পর্কে তোমার কি হয়? ছোট্ট একটা ঢোক গিলে মীরা কয়েক সেকেন্ড সময় নিয়ে মৃদু স্বরে জবাব দিল, স্বামী। আমি স্বামী হলে আমার অর্ধাঙ্গিনী তুমি। তোমার প্রতি আমার অধিকারগুলো কি পয়েন্ট আকারে বলতে হবে মীরা? এবার আর ফটাফট জবাব দিতে পারল না মীরা। সুকৌশলে রাইফ যে মীরাকে তার অবস্থান সুস্পষ্ট করে বুঝিয়ে সহজ করে তুলছে তা বুঝতে পুরোপুরি সক্ষম না হলেও কিছুটা হলো। শুধু ডানে বায়ে মাথা নাড়িয়ে মীরা বুঝিয়ে দিল তার প্রতি রাইফের অধিকার সমূহ বলার প্রয়োজন নেই। নীরব মীরার মাথা নাড়ানো দেখে মৌখিক উত্তরের জন্য অপেক্ষা করল না রাইফ। অনেকক্ষণ যাবৎ শুয়ে যাচ্ছে মেয়েটা, আর কষ্ট দেওয়া উচিত হবে না। ছাই রঙের শার্টটা নিচের দিক থেকে ওপরে তুলে উন্মুক্ত করলো মীরার মেদহীন ফিনফিনে কোমর হতে পিঠের অনেকটা অংশ। ছোট্ট একটা ভাঙা কাজ বিধে এতক্ষণে রক্ত জমাট করে ফেলেছে ক্ষতস্থানে। লম্বালম্বি ভাবে আঁচড় লেগে কেটে গেছে অনেকটা। রায় বুঝতে পারল এটা সেই ট্রাকেরই ভাঙা গ্লাসের টুকরো। বজ্জাত কাজ এখানেও পিছু ছাড়েনি। দ্রুত হস্তে কাজটা টেনে বের করতেই ছটফটিয়ে আর্তনাদ করে উঠল মীরা। ফার্স্ট এইড বক্স হাতে সরঞ্জামাদি বের করে পরিষ্কার করে দিল ক্ষত স্থানটুকু। সামান্য নরম তুলো ছোঁয়াতেও ব্যথায় বারবার কুকড়ে যাচ্ছে মীরা। থেমে থেমে আর্তনাদ করে উঠছে মৃদু স্বরে। পুরোপুরি পরিষ্কার শেষে এক হাতে ধরে রাখার শার্টটা ছেড়ে দিল রাইফ। ঢেকে দিল মীরার ফর্সা পিঠ। মীরাকে আরামদায়ক অনুভব করাতে তার গলার কাছে লাগানো বোতামটা খুলেও দিল নিজ হাতে। সামনে এক পাশ করে রাখা চুলগুলো পিঠে ছড়িয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই রাইফের চক্ষু আটকে গেল গৌরবর্ণের ঘাড়ে কৃষ্ণবর্ণের ক্ষুদ্র তিলটায়। মধ্যরাত্রি। ঘড়ির কাঁটা টিকটিক করে সেকেন্ডের পর সেকেন্ড থেকে শুরু করে ঘন্টা অতিক্রম করে 2টা বেজে গেছে। এত রাতেও ঘুম আসছে না শওকত রহমানের। এপাশ ওপাশ করে ছটফট করছেন, তবুও ঘুমোতে পারছেন না। পাশে শুয়ে থাকা খাদিজা বেগমের তন্দ্রাচ্ছন্ন ঘুমে ব্যাঘাত হলো স্বামীর বারবার নড়াচড়ার জন্য। চোখ মেলে তাকালেন তিনি। রুমের ক্ষীণ আলোয় এক পলক দেখে শওকত রহমানকে ঘুম জড়ানো কণ্ঠে বললেন, এমন ছটফট করছেন কেন? ঘুমান। সহধর্মিনীর কণ্ঠ শুনে চকিত দৃষ্টিতে তাকালেন শওকত রহমান। খাদিজা বেগমের প্রশ্নকে অগ্রাহ্য করে নিজেই প্রশ্ন করলেন, খাদিজা, জেগে আছো? না, মাত্র চোখ লেগেছিল, তখনই আপনার নড়াচড়ে ঘুমটা ভেঙে গেল। শোনো খাদিজা, মেয়েটার জন্য মনটা বড় ছটফট করছে, বুঝছো? এত করে আজ রাতটা এখানে থাকতে বললাম, রাইফ শুনলই না, সাথেই নিয়ে গেল। আমার মনে হচ্ছে মীরার শরীরটা ভালো না, একটা কল দাও তো। এত রাত অসুস্থ মেয়েটার কাঁচা ঘুমটা যদি ভেঙে যায়? আহা, বুঝতেছো না, ওর খোঁজটা নেওয়া জরুরি। খাদিজা বেগম স্বামী চিন্তায় স্পষ্ট বুঝতে পারলেন মেয়ে যে ওনার চোখের মণি। যেখানে মীরা দেহে একটু আঁচড় সহ্য করতে পারেন না, সেখানে মেয়ের ক্ষত হাত ওনার ভেতর বাহিরে দুটোই অস্থির করে তুলেছে। চিন্তা তো তার নিজেরও হচ্ছে, সেটা আর প্রকাশ করলেন না স্বামীর সামনে। ভরসা দেওয়ার উদ্দেশ্যে আশ্বস্ত স্বরে বললেন, চিন্তা করেন না, রফিক তো আছেই। দেখলেন না মীরাকে চোখে হারায়, ও জন্য তো আপনি এত করে বলার পরও রেখে গেল না। ওর আমার কথা পর্যন্ত শুনলো না, সাথে করে নিয়েই গেল। রাইফ থাকতে মীরার কিচ্ছু হবে না। শুধু শুধু চিন্তা করছেন। ঘুমান আপনি, শরীর খারাপ করবে, প্রেশার হাই হবে। কাল সকালে গিয়ে দুজন দেখে আসবো নে। হাত পা ঠান্ডা হয়ে গেছে আপনার, দেখি কাঁথাটা টেনে নেন। খাদিজা বেগমের কথায় অস্থিরতা কিছুটা কমলো রাশভারী মানুষটার। খাদিজা ঠিকই বলেছে, রাইফ যে মীরাকে কতটা আগলে রাখে তা ওনার দৃষ্টিগোচর হয়েছে ভালোভাবে। ছেলেটা ভরসার যোগ্য, স্বামী হিসেবে দায়িত্ব পালনে হেরফের করতে দেখেনি তিনি। গৌরবর্ণের ঘাড়ে কৃষ্ণবর্ণের ক্ষুদ্রাকার তিল দেখিয়ে রাইফের ঘুম হারাম করে নিশ্চিন্তে ঘুমুচ্ছে মীরা। সজাগ রাইফ বেশ কয়েকবার ঘুমানোর জন্য আখি পল্লব একত্রিত করেছিল, কিন্তু অনেক আগেই রাতের ঘুম যে ফুরফুর করে ফাঁকি দিয়েছে দু চোখ হতে। জেগে থেকে আর কতক্ষণই চোখ বন্ধ করে শুয়ে থাকা যায়। তাই আবছায়া আলো আধারিতেই মীরার দিকেই নিষ্পলক চোখে তাকিয়েছিল রাইফ। মুখোমুখি দুজন, বুক অব্দি কাঁথা টেনে মীরা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে ঘণ্টাখানিক হলো। এই মেয়েটার সবকিছুই কেমন মায়ায় ভরা। চালচলন, কথাবার্তা থেকে থেকে তার নীরবতাও রাইফের মনে ভালোবাসার ঘণ্টা বাজায়। এই যে একটু আগে দৃষ্টিগোচর হলো, এ আর এমন কি জিনিস, বিন্দু সমতুল্য তিল মাত্র, তবুও কেমন টেনে নিচ্ছে রাইফকে। প্রথমেই কৃষ্ণ বর্ণের তিলটা দেখা মাত্রই থমকে গিয়েছিল তার মস্তিষ্ক।
ছুঁয়ে দেওয়ার লোভ সে সময় দমন করতে পারেনি তখন। মীরার অজান্তেই তিলটার উপর বৃদ্ধাঙ্গুলের হালকা স্পর্শ দিতে ভুলেনি সে। এক হাত দূরত্বে থাকা নিদ্রারত মীরার ক্ষত হাতটা টেনে নিল রাইফ। কি আর করার, বর্তমানে মীরার হাতটাই যে তার সম্বল। এই হাতে সে মীরাকে নিঃসংকোচে রেখে পুরো দস্তর আধিপত্য বিস্তার করতে পারে, যখন তখন ছুঁয়ে দিতে পারে অধৈর্যরাও। রাইফের খসখসে হাতটা মীরার কোমল হাতে স্পর্শ করতেই তড়িৎ গতিতে মস্তিষ্ক সচকিত হলো তার। মীরার হাত ভীষণ গরম। দ্রুত হাত ছেড়ে অর্ধাঙ্গিনীর কপাল, গাল এবং গলায় হাত রাখল রাইফ। হ্যাঁ, অস্বাভাবিক তাপমাত্রা মীরার দেহে, জ্বর জেঁকে বসেছে কঠিন রূপে। মীরা উষ্ণ গলায় রাইফের শীতল হাতের সংস্পর্শে নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে অন্যদিকে পাশ ফিরে বুকা অবধি গায়ে জড়ানো কাঁথাটা গলা অবধি টানল। ঘুম ঘুম কণ্ঠে বিড়বিড় করে বলল, শীত লাগছে খুব। ইস, আপনার হাতটা এত ঠান্ডা। ঘুমের মাঝে কথাটুকু বলে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল মীরা। রাইফের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ দৃশ্যমান। আজকের দুর্ঘটনায় সব থেকে এই মেয়েটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতে ক্ষত, পিঠে ক্ষত, শরীরের ব্যথা আর বুক ভরা আতঙ্ক তো আছেই। সব মিলিয়ে শেষ পর্যন্ত জ্বরটাও পিছু ছাড়েনি, জেঁকে বসেছে ঘুমন্ত মীরাকে। আচ্ছা, এত কিছু যখন আঁকড়ে ধরেছে তখন রাইফ কেন বাদ যাবে? মীরার ওপর যেখানে রাইফের সব থেকে বেশি ঘনিষ্ঠ থাকার কথা, সেখানে এই ঝঞ্ঝাটগুলোই উল্টো মাথা উঁচিয়ে অধিকার ফলাচ্ছে। কেউ হাতে, কেউ পিঠে, তো কেউ পুরো অঙ্গ জুড়ে। আর তিল, সে তো আঙ্গার করে দিচ্ছে রাইফের হৃদয়। রাইফ মীরার কাছে এলো সামান্য দূরত্ব বজায় রেখে। মীরার মাথায় আলতো করে হাত বুলিয়ে ডেকে উঠল নাম ধরে। বেশ কয়েকবার ডাকার পর মীরা জবাব দিল হ্যাঁ বোধকে। রাইফ শান্ত কণ্ঠে বলল, মীরা ওঠো, একটু মেডিসিন খাবে, ওঠো। খেয়েছি তো। জ্বরের মেডিসিন খাবা? জ্বর আসছে তোমার? নাপা খেয়েছি আমি। কথাটা বলেই কাঁথাটা মাথা অবধি টেনে নিবে এমন সময় মীরার স্নায়ু পুরোপুরি কাজ করলো। অবাক কণ্ঠে শুধালো, আমার জ্বর এসেছে? রাইফ আহাম্মক হলো, সাথে কিছুটা কনফিউজড বটে। বলে কি এই মেয়ে, নিজের জ্বর কি নিজে টের পাচ্ছে না, নাকি রাইফেরই ভুল? সন্দেহ দূর করতে মীরার উত্তপ্ত গালে হাত রেখে ছ্যাপ করে উঠল। ঘুম কাতুরে মীরা চেতে গিয়ে বলল, সাপের গায়ের মতো ঠান্ডা কেন আপনার হাত? হাত গরম করেন আগে, ঠান্ডা লাগছে আমার। আমার হাত ঠিক আছে মীরা, তোমার শরীর ঠিক নেই, জ্বর আসছে, উঠো। মীরার ঘুম ছুটে গেল। সত্যি ভীষণ রকম জ্বর এসেছে তার। এজন্যই ঘুমের মাঝে বারবার কেঁপে কেঁপে উঠছিল সে। কি একটা আগডুম বাগডুম স্বপ্নের জন্য জ্বর অনুভব করতে পারেনি। মৃদু শীত লাগাটাকেও স্বপ্নেরই অংশ মনে করছিল এতক্ষণ। হুঁশ ফিরতেই ধরম করে উঠে বসল। নিজের হাত দিয়ে নিজের কপাল, গলায় হাত ছোয়ালো। শরীর গরম। আসলে জ্বর এসেছে কিনা নিশ্চিত হতে নিজের শরীরের তাপমাত্রা আর রাইফের শরীরের তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে মীরার সামনেই এক হাতের উপর ভর দিয়ে কাত হয়ে শুয়ে থাকা শ্যামবর্ণের সুপুরুষটার কপালে হাত রাখলো আচমকা। মীরার এমন আচরণে কিছুটা কনফিউজড রাইফ পুরোপুরি কনফিউজড হলো। এমন অদ্ভুত কর্মকাণ্ডে তার হাসিও পেল বেশ। জ্বরাক্রান্ত মীরা রাইফের হাসি দেখে থতমত খেল। রাইফের গলায় হাত রাখতে যাবে এমন সময় দ্রুত হাত সরিয়ে নিল। মীরার থতমত চাহনি রাইফের মুখে এক প্রস্থ হাসি ফুটিয়েছে। ধীরে সুস্থে নিজেও উঠে বসলো মীরার মুখোমুখি। পরপর প্রশ্ন করলো কয়েকটা। কি বুঝলা? শরীর কি গরম আমার? জ্বর আছে? না। রাইফ মীরার একটা হাত টেনে নিজের কপালে ছোয়ালো। সময় নিয়ে কপাল থেকে গালে এবং ধীরে ধীরে গলায় দুদিকে মাথা নাড়ালো রাইফ। মীরাকে বুঝিয়ে দিল আসলেই তার জ্বর আসেনি। এবার গলা থেকে কিছুটা নিম্নে এনে হাত থামালো রাইফের বলিষ্ঠ বুকের বাপাশে। মীরার হাতটা বুকে চেপে ধরে ভরাট গলায় নীরব রুমে গমগমে আওয়াজ তুলে বলল, এসেছে, এদিকটায় পড়ছে, আগ্নেয়গিরির লাভার ন্যায় পড়ছে। ছাই হয়ে উড়ে যাওয়ার আগে তোমার তপ্ত দেহটার সান্নিধ্য পেতে চাই মীরা। তোমার জ্বর আক্রান্ত দেহটাই পারবে আমার দগ্ধ হয়ে যাওয়া বা পাশটাকে শীতল করতে, আমাকে সুখানুভূতি দিতে। মীরা নির্বাক শ্রোতার ন্যায় ধ্যান মেরে শুনে যাচ্ছে রাইফের কথা। স্বামীর মুখে উচ্চারিত এক একটা শব্দের মর্ম অনুধাবন করছে গভীরভাবে। রাইফের গাঢ় স্বরের আকুল আবেদন মীরার ভেতর বাহির উথাল পাথাল করে তুলছে। তবুও মৌন মীরা মৌন থেকে গেল সেকেন্ডের পর সেকেন্ড। রাইফ হতাশ হয়ে চাপা দীর্ঘশ্বাসটা আড়াল করে শুয়ে পড়ল আগের নাই। তার শান্ত মুখশ্রী এক পলক দেখতে ভুলল না মীরা। না রাগ না অভিমান কিছুই ফুটে ওঠেনি রাইফের চৌকস চেহারায়। লাজুক মীরা আজ সাহস পেল যেন। হয়তো জ্বরাক্রান্ত দেহটাও রাইফের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে উঠেছে।
জ্বরে তোপে শীত শীত অনুভব করা মীরা দেহ রাইফের বুকের উষ্ণতা লুটে নিতে চাচ্ছে, নাকি রাইফের মাদকতা মিশানো আকুল আবেদনকে অগ্রাহ্য করতে পারছে না মীরা। কে জানে, এত কারণই বা দর্শাতে হবে কেন? দূরত্ব ঘোচাতে এত কারণ খোঁজার কি আছে? এলোমেলো খোলা চুলগুলো ঘাট থেকে সরিয়ে বা পাশে টেনে সামনে নিল সে। রাইফ মীরা সবকিছুই অনুধাবন করেছে এতক্ষণ। এই মেয়েটাকে চেনে সে,